আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইব্রাহিম এগ্রো পেজ এন্ড ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আমার পোষা প্রাণীর ঘরে। দেখতে পাচ্ছেন আমার পাখির ঘরে আছে আমি এখন। আমার পিছনে দেখতে পাচ্ছেন পাখিগুলা। আলহামদুলিল্লাহ এই অতিরিক্ত গরমে আমার পাখিগুলাকে আমি সুস্থ রাখতে পারছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করতেছি। আমার পাখিগুলা এখনো সম্পূর্ণ সুস্থ সবল আছে। তো আপনাদেরকে এর আগে আমি কিছু কিছু টিপস দিছিলাম গরমে পাখিকে কিভাবে সুস্থ রাখা যায়, সেইগুলাই আমি নিজে অবলম্বন করি। আলহামদুলিল্লাহ আমার পাখিগুলা সুস্থ সবল আছে। তো আজকে আমার ডায়মন্ড ডাবের কেজি আমি দেখতেছি বেশ কিছুদিন যাবত নর এবং মাদিটা পালাক্রমে ওর ঝুড়িতে বসে থাকে। তো আমি ডাউট করতেছি হয়তো বা মেবি ওরা ডিম দিছে। কারণ হচ্ছে আমার এই পাখির ব্রিডিং বক্স গুলা কিন্তু ঝুলানো থাকলেও এই ব্রিডিং বক্সের মুখ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া। কারণ হচ্ছে অতিরিক্ত গরমের ভিতরে পাখিকে কখনো ব্রিডিং করানো যাবে না, এই কারণে আমি প্রত্যেকটা ব্রিডিং বক্স বন্ধ করে দিছি। কিন্তু ঘুঘুর এই ঝুড়িটা খুলতে আমার খেয়াল ছিল না, আমি খুলি নাই। ওরা অলরেডি ডিম পারছে সম্ভবত, কারণ তা না হলে এতক্ষণ বসে থাকার কথা না। তো এইভাবে দেখতেছি মোটামুটি অনেক দিন হয়ে গেছে। আজকে আমি চেক করে দেখবো ডিমটা জমছে কিনা। যদি জমে তাহলে ডিমটা থাকবে, আর যদি না জমে থাকে তাহলে ডিমটা ফেলে দিতে হবে। কারণ এই অতিরিক্ত গরমে ওইভাবে ডিমটা নিয়ে বসে থাকা উচিত না। তো আসেন আমি চেক করে দেখি কি অবস্থা। ওদেরকে মোটামুটি আমি প্রায় 10-12 দিন যাবত দেখতেছি এভাবে বসে থাকে। তো আমি নিজে শিওর না যে আসলে কি অবস্থায় আছে, ডিমটা জমলো কি জমলো না। তো আজকে দেখি, কারণ যেহেতু দীর্ঘ সময় বসে আছে আশা করা যায় ডিম আছে। কারণ আমি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ডিম আছে। এই যে ডিম ডিম আছে, ডিমটা অলরেডি গরম হয়ে আছে, তা দিতেছে সেই পরিমাণে। তো যাই হোক আমি ডিমটা এখন চেক করে দেখব, কারণ যেহেতু আমি অনেকদিন যাবত দেখছি ডিমটা জমার কথা। এই যে দেখেন কি অবস্থা, ডিমটা জমে নাই। এটা জমে নাই, সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে। যদি জমতো তাহলে এটার ভেতরে মাকড়সার জালের মতো রক্তের দানার মতো থাকতো। এটা জমে নাই। আচ্ছা এটা জমে নাই। আমি আর একটা ডিম চেক করব। এটা দেখি কি, এই অবস্থা দেখছেন, এইটাও জমে নাই। এই যে দেখেন কি অবস্থা, এইটাও জমে নাই। একদম ক্লিয়ার, ভেতরে দেখা যাচ্ছে একদম স্বচ্ছ। তার মানে এটাও জমে নাই। আচ্ছা এটা যে জমলো না তার কারণটা কি? অনেকে প্রশ্ন করতে পারেন আমাকে যে ভাই আসলে এই ডিমটা কেন জমে নাই। এটার দুইটা রিজন আছে। এক হচ্ছে এখন অতিরিক্ত গরম, ওয়েদার ভালো না, আপনারা জানেন যে অতিরিক্ত গরম চলতেছে। এই অতিরিক্ত গরমের কারণে ডিমটা জমে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমার পাখিটার রেস্ট দেওয়া আছে। এখন ওদেরকে ব্রিডিং করাইতে গেলে প্রথমে কিন্তু আমাকে ব্রিডিং কোর্স করাইতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে দেখাই দিই আপনাদের, অসংখ্য মেডিসিন রাখা আছে। এগুলা কিন্তু সব পাখির মেডিসিন, এগুলা কিন্তু সব পাখির মেডিসিন। এখানে আবার সব মেডিসিন একসাথে প্রয়োগ করি না। কিছু আছে আমার ব্রিডিং কোর্স করানোর জন্য, আর কিছু আছে ওরা অসুস্থ হইলে সেটার জন্য তাৎক্ষণিক যে ট্রিটমেন্টটা দেওয়া লাগে সেই ট্রিটমেন্টটা দেওয়ার জন্য। সব ওষুধই ব্রিডিং কোর্স না। এখানে কিছু ওষুধ আছে এগুলা ব্রিডিং কোর্স করাইতে হয়। ব্রিডিং কোর্সগুলা করাইলে তখন ডিমের এই ফার্টিলিটিটা ভালো হয়, ডিমগুলা ভালোভাবে জমে, পাখি সুস্থ থাকে, হেলদি থাকে। এই ডিমগুলা না জমার দুইটা কারণ। একটা হচ্ছে আমি ওদেরকে এখনো ব্রিডিং কোর্স করাই নাই, ব্রিডিং এ দেই নাই, হয়তো এই কারণে ডিমটা জমে নাই এক। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়েদার ভালো না, ওয়েদারটা খুবই খারাপ, ইদানিং খুব গরম যাইতেছে, যার কারণে ডিমটা জমে নাই। এই দুইটার যে কোনো একটা হবে, বা দুইটাও হইতে পারে। যাই হোক আমি এখন আর ওদেরকে ওইভাবে বসে থাকতে দিব না, এই কারণে আমি ডিমটা ফেলে দিব। আর বক্সগুলা এখনো খুলবো না আমি। সামনে যখন বৃষ্টির সিজন আসবে, মোটামুটি ওয়েদারটা একটু ঠান্ডা হবে, তখন ইনশাল্লাহ আমি এই বক্সগুলো খুলে দিব। তার আগে আমি ব্রিডিং কোর্স করাবো, সরি তার আগে ব্রিডিং কোর্স করাইতে হবে। ব্রিডিং কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এই নেক্সটিং গুলা ম্যাটেরিয়ালস গুলো ভিতরে দিব, এমনকি বক্সের মুখগুলা খুলে দিব যেন পাখি ভিতরে যাইতে পারে, ব্রিড করতে পারে, ডিম বাচ্চা করতে পারে। আর আরেকটা পোষা প্রাণী দেখাই আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার সেটআপটা একটু চেঞ্জ করা হয়েছে, আগে সেটআপটা এরকম ছিল না। আমি খরগোশের আবারও দুইটা বাচ্চা নিয়ে আসছি। আমার কাছে এর আগে অ্যাডাল্ট খরগোশ দেখছিলেন আপনারা, ওইখান থেকে বাচ্চা হয়েছিল। তো যাই হোক আমি বাচ্চা কাচ্চা সেল করছি, প্লাস আমার বড় খরগোশটাও সেল হয়ে গেছে। যদি আমি সেল করতে চাই নাই, জোর করে একজন নিয়ে গেছিল। তো এরপরে অনেকে আমাকে বাচ্চার জন্য নক করছে, কিন্তু আমি বাচ্চা দিতে পারি নাই। তো এই কারণে আমি আবার নিয়ে আসছি। দেখেন ইঁদুর দুইটা কিভাবে এটার ভিতরে খেলা করতেছে, মেল ফিমেলটা হাড়ির ভিতরে ওরা খেলা করতেছে।
অ্যালবিনো ইঁদুর। এই হচ্ছে আমার ইঁদুরের সেটআপটা, তার নিচে দেওয়া আছে গিনিপিক, আর একদম নিচে দিয়ে দিছি আমি খরগোশের সেটআপ। এই দুইটা বাচ্চা নিয়ে আসছি আমি। এরা অ্যাডাল্ট হইতে হয়তো কিছুদিন সময় লাগবে, ইনশাল্লাহ এখান থেকে ব্রিড করাইতে পারলে আল্লাহ যদি ওদের হাতে বাঁচায় রাখে, এখান থেকে যদি বাচ্চা কাচ্চা হয় ইনশাল্লাহ আমি আপনাদের আবারও দিতে পারবো। তবে এবার আর যে যতই জোর করুক আমি ব্রিডিং পেয়ারটা সেল করব না, এটা আসলে আমার নিজের ভুল। কারণ ব্রিডিং পেয়ারটা সেল করার পর অনেক আমাকে নক দিছে বাচ্চার জন্য, কিন্তু দুঃখিত, আমি দুঃখের বিষয় আমার কাছে ছিল না, এই কারণে দিতে পারেন। আর আপনারা জানেন আমি কিন্তু কোনো জিনিস সরাসরি হাট বাজার থেকে কিনে এনে সেল করি না। যেমন আমার কাছে খরগোশের বাচ্চা অনেকে চাইছে, আমি ইচ্ছা করলে হয়তো অন্য কোনো ব্রিডারের কাছ থেকে বা হাটে থেকে বাজার থেকে আমি বাচ্চা কিনে নিয়ে এসে তাকে বলতে পারতাম যে হ্যাঁ ভাই এই যে বাচ্চা আছে, এত টাকা পার পিস পড়বে, আপনি নেন। হয়তো দেখা গেল আমি কিছু টাকা লাভ করলাম, তারা বাচ্চাটা দিয়ে দিলাম, কিন্তু ওইটা আমি দিই না। কেন দিই না? এটার দুইটা কারণ। একটা কারণ হচ্ছে জিনিসটা আমার নিজের না ভাই। আমি এই যে ভিডিওগুলো করি আপনাদের মাঝে, ভিডিওগুলো পোস্ট করি, সব আমার খামারের ভিডিও, আমার নিজস্ব ভিডিও। আমি অন্য কোথাও অন্য কোনো খামারেও কোনো ভিডিওর জন্য কখনো যাই না, আপনারা জানেন। যা দেখাই সমস্ত কিছু আমার নিজের। আমি চাই আমার ঘরে যে প্রোডাকশনগুলো হয় এখান থেকে যে ডিম বাচ্চা যাই হোক এইগুলা সেল করার জন্য। কারণ এগুলো তো ভাই খাওয়ার জিনিস না, এটা আমি শখে পালন করি, প্লাস পাশাপাশি সেল করি। কিন্তু আমার জিনিস যদি আমি সেল করি, আমি এটার ভালো মন্দ জানি। যেমন আমি এক জোড়া বাচ্চা সেল করলাম, সেটা পাখির হইতে পারে, ইঁদুর হইতে পারে, খরগোশ গিনিপিগ হইতে পারে, যাই হোক আমি কিন্তু জানি যে এই বাচ্চাটা কেমন, ওর হেলথ কন্ডিশন কেমন আছে, ও সুস্থ কিনা, ও ভালো কিনা, বা ওর জাতটা কেমন, আমি প্রপার ডিটেলস ওর সম্বন্ধে আমার জানা আছে। ওইটা যাই না আমি একজনকে দিতে পারতেছি, কিন্তু যখন আমি একজনের কাছ থেকে কিনে নিয়ে আসবো হুট করে, তখন কিন্তু ওইটা সম্বন্ধে আমার জানা নাই। ওই বাচ্চাটা যদি আমি একজনকে দেই, কথার কথা জাতটা যদি ভালো না হয়, বা ওই বাচ্চাটা যদি কোনো হেলথ সমস্যা থাকে, কোনো ধরনের কোনো প্রবলেম অসুস্থতা থাকে, তখন কিন্তু ওই লোক ভাববে যে আমিই দিছি। স্বাভাবিক, সে কিন্তু আমার কাছ থেকে নিছে, আমি কোত্থেকে আনছি সেটা কিন্তু তার দেখার বিষয় না, সে কিন্তু জানে না। তো তখন কিন্তু এই ব্যাড রেকর্ডটা আমার উপরেই আসবে যে অমুক খামার থেকে বা অমুক ভাইয়ের কাছ থেকে আনছিলাম, জিনিসটা ভালো হয় নাই। তো আমার এই গুড কন্ডিশনটা, আমার এই সুনামটাকে আমি নষ্ট করতে চাই না, যার কারণে আমি সরাসরি হাট বাজার থেকে কিনে এনে সেল করি না। যেমন আমার এই পাশে সেটআপটা খালি দেখতে পাচ্ছেন আপনারা, অনেকেই দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন, তারা হয়তো শুনতেছেন বা জানতেছেন বা জানেন যে আমি প্রায় ভিডিওতে বলি যে এগুলো আমি সেটআপটা পূরণ করব, পাখি আনবো। কিন্তু হ্যাঁ, আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন যে আপনি শুধু বলেই যেতেছেন ভাই, এখানে খাঁচাও আনতেছেন না, পাখি আনতেছেন না, তাহলে বলে লাভ কি? হ্যাঁ আমি বলি, ঠিক আছে, আমি হুট করে করি না এই কারণে, এক হচ্ছে আমি ভালো মানের খাঁচা পাচ্ছি না, আমার 1836 খাঁচা লাগবে রড ফ্রেমের। আমি আমার পার্শ্ববর্তী যে এলাকায় যেখানে খাঁচা পাওয়া যায় আশেপাশের ভিতরে, সেখানে খোঁজ নিয়ে দেখলাম আমার যেখানে রড ফ্রেমের এই যে 1836 খাঁচাগুলো দেখতেছেন, এই রডগুলা প্রচুর মোটা, এমনকি শিকগুলা মোটামুটি অনেক শক্ত, এগুলাকে হাতের চাপ দিয়ে বাঁকা করা সম্ভব না, খুবই ভালো মানের খাঁচা। কিন্তু আমি যেটা দেখতে গেছি, যে খাঁচা দেখলাম, দাম এর থেকে অনেক বেশি বৃদ্ধি পাইছে, কিন্তু এই রডগুলা ভাই একদম চিকন, আর খাঁচার শিক কি বলবো, মানে ওটা এমনিতেই বাঁকা হয়ে গেছে, ওটার হাত দিয়ে টিপ দিয়ে বাঁকা করার দরকার নেই। তো আমার খাঁচাটা পছন্দ হয় নাই। তো আমার চিন্তা ভাবনা আছে হয়তো আমি ঢাকা থেকে খাঁচা আনাবো। ঢাকা থেকে আনতে গেলে তো আমার একটা দুইটা খাঁচা ওইভাবে আইনা পোষাবে না, চিন্তা করতে হবে আমার 5-7টা 10টা খাঁচা একবার আনতে হবে, এটার একটা ব্যাপার, এই কারণে হইতেছে না খাঁচাটা আনা। দ্বিতীয়ত হচ্ছে পাখির বিষয়টা, টাকা হইলে কিন্তু হাটে বাজারে দোকানে পাখির অভাব নেই, কিন্তু আপনারা জানেন যে আমি হাট বাজার বা দোকান থেকে কখনো কোনো পাখি কিনি না। আমার এখানে যত রকমের পাখি দেখেন, এই যে খরগোশ, গিনিপিগ, ইঁদুর, যাই আছে, যাই দেখেন না কেন, সবকিছুই আমি চেষ্টা করি সরাসরি ব্রিডারের হাত থেকে আনার জন্য। আর যে ব্রিডারদের কাছ থেকে আনি তারা আমার দীর্ঘদিনের পরিচিত, আমার সুপরিচিত, আমার তাদের উপরে এইটুকু কনফিডেন্স আছে তারা ভালো মানের জিনিসটা আমাকে দিবে, কখনো খারাপ জিনিস দিবে না। আর আপনারা জানেন যে ব্রিডাররা কিন্তু সচরাচর ভালো জিনিস খুব কমই সেল করতে চায়, কেননা আমার যে লাভবার্ড, ককাটেল, যে বাজারেগার যেগুলো দেখতেছেন আপনারা, এই যে পাখিগুলা, যে ফ্রন্ট জাবা বা যাই হোক এখানে যেগুলো আছে, এরা কিন্তু ভালো ব্রিড করে, ডিম বাচ্চা করে। তো একজন হুট করে যদি আমাকে 2000 টাকা বেশিও বলে, ভাই 2000 টাকার জন্য কিন্তু আমি এই ব্রিডিং পেয়ারটা কখনো সেল করতে চাবো না, তো সেল করব না। এখান থেকে বাচ্চা উৎপাদন করব, সেই বাচ্চাটাই সেল করব। ব্রিডাররা সেল করে কখন ভালো মানের জিনিস, যেমন আমার কাছে এখন ককাটেল মাত্র লুটিনো 1 জোড়া, আমার এখানে যদি 5 জোড়া ব্রিডিং পেয়ার হয়, তখন হয়তো আমি চিন্তা করব যে আমার কাছে 5 জোড়া আছে, ঠিক আছে আমি 4 জোড়া রাখি, 1 জোড়া সেল করে দিই, ওই যে তখন আমি 1 জোড়া সেল করলাম। তো এরকম ব্রিডাররা ভালো মানের ব্রিডিং পেয়ারটা সেল করে খুব সংখ্যায় কম, তারাও ডিম বাচ্চাটাই বেশি সেল করার চিন্তা থাকে। তো আমি তো ছোট বাচ্চা আনি না, আমি যেহেতু পাখিগুলো আনতেছি সব পাখি কিন্তু আমি ব্রিডিং পেয়ার, মানে অলরেডি রানিং 1-2বার ডিম বাচ্চা করছে, ওইগুলাই আনার চেষ্টা করি যাতে খুব দ্রুত রেজাল্ট পাই। আর যেহেতু এটার উপরে আমার অভিজ্ঞতা আছে, তবে যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু ব্রিডিং পেয়ার নেওয়াটা ঠিক না, কারণ ব্রিডিং পেয়ার নিয়ে যদি আপনি সেটাকে মেনটেন করতে না পারেন, ঠিক মতো প্রপার ওয়েতে রাখতে না পারেন, আপনার ওখানে সে ডিম বাচ্চা করবে না, আস্তে আস্তে ধীরে ধীরে সে পাখিটা নষ্ট হয়ে যাবে, কোন একটা সময় আসবে আর ব্রিডিং করবে না।
তার জন্য আপনার উচিত কি ছোট বাচ্চা নেওয়া, অ্যাডাল্ট নেওয়া বা নিউ অ্যাডাল্ট নেওয়া, সেমি অ্যাডাল্ট এই ধরনের বাচ্চা নিয়ে আপনার ঘরে আপনার আবহাওয়ায় আপনার পরিবেশে আপনার সাথে যখন সে পাখিটা পুরোপুরি সেট হবে আপনার ওখানে সে 100% ডিম বাচ্চা করবে, ওইটা আপনার জন্য বেটার রেজাল্ট হবে। আর যারা আমার মতো আছেন আগে দীর্ঘদিন যাবত পাখি পালেন, যেমন আমি প্রায় 12-13 বছর যাবত এটার ভিতরে আছি, আলহামদুলিল্লাহ মোটামুটি কিছুটা অভিজ্ঞতা আমার হয়েছে। আমি বলবো না আমি অনেক কিছু জানি, সম্পূর্ণ অভিজ্ঞতা আমার আছে তা না, এটা ভুল, শেখার জানার শেষ নাই। তো যেটুকু অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ আমি পাখি মোটামুটি পালতে পারবো, এই কারণে আমি ব্রিডিং পেয়ারগুলো নিয়ে আসি যেন রেজাল্টটা দ্রুত পাই। কিন্তু আপনারা যারা নতুন পালবেন তাদের উদ্দেশ্যে আমি সবসময় বলি আপনারা কখনো ব্রিডিং পেয়ার নেবেন না, আপনারা চেষ্টা করবেন নিউ অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট পাখি নেওয়ার জন্য। আপনার মানে পাখির ঘরে যেন সেট হয়, আপনার সাথে যেন সেট হয়, ওইখানে যেন ডিম বাচ্চাটা প্রথম করে, তাতে আপনার জন্য বেস্ট হবে এক। আর হাট বাজার থেকে পাখি কিনি না কেন, হাট বাজারে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের পাখি আসে, বেশি সংখ্যক পাখি এখানে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। কেন? যেমন আমি ভালো সুস্থ পাখি হাটে নিয়ে গেলাম বিক্রি করার জন্য, কিন্তু আরেক ভাই হয়তো নিয়ে আসছে তার পাখিটা অসুস্থ, ভাইরাস দ্বারা আক্রমণ করছে, তো ওই পাখিটার ভাইরাস কিন্তু আমার পাখিতে আসার সম্ভাবনা আছে। এটা অস্বাভাবিক কিছুই না, এটা মুরগির মতো, মুরগি যেমন ভাইরাসটা খুব দ্রুত ছড়ায়, পাখিরও কিছু কিছু অসুখ আছে ভাইরাসটা খুব দ্রুত ছড়ায়। তো এই কারণে আমি হাট বাজার থেকে কিনি না, চেষ্টা করি ব্রিডারদের কাছ থেকে আনার জন্য। কারণ যেমন আমার এই যে ব্রিডিং ফার্ম, আমার যেখানে প্যারেন্টস এর ঘর, আমি কিন্তু হুটহাট করে বাইরের মানুষ এখানে কখনো ঢুকতে দেই না। আমার এই যে চতুর্দিন নেট করা, তার পাশে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের একটু দেখাই, বাঁশের বেড়া দিছি আমি, তার পাশে যে দরজাটা খুলে দিচ্ছি আপনারা একটু দেখেন, বাঁশের বেড়া দেওয়া আছে আমার চতুর্দিকে, বাঁশের বেড়া দেওয়া ঘরের এখানে, মানে ইচ্ছা করলে একজন মানুষ আমার এই পাখির ঘরের কাছে হুট করে চলে আসতে পারবে না, মোটামুটি 2-2.5 হাত দূর থেকে দাঁড়ায় পাখি দেখতে হবে, আমার এই নেটের কাছে আসাও তার সম্ভব না। কেন? শুধুমাত্র একটা কারণেই, যেন কোনো রকমের ভাইরাস দ্বারা আমার পাখি আক্রান্ত না হয়। আর ভেতরে আসা তো প্রশ্নই আসে না। কিন্তু হাট বাজারে তো আর তা না, হাট বাজারে নানান ধরনের নানান মানুষ পাখি নিয়ে আসতেছে নানান জায়গা থেকে, কোনো কোনো পাখি সেখানে অসুস্থ অবশ্যই আছে, সেই অসুস্থ পাখির ভাইরাস সুস্থ পাখিতে আক্রান্ত হইতেছে, সেটাই না যখন আমি আমার লফটে এভিয়ারিতে ঢুকাবো তখন ওই একটা পাখির জন্য আমার সমস্ত পাখি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে কোনো ব্রিডার কখনো হাট থেকে পাখি কিনে না, তারা চেষ্টা করে আর একজন ব্রিডারের হাত থেকে নেওয়ার জন্য। তো এই দুইটা কারণে আসলে আমার এই সেটআপটা পরিপূর্ণ করতে একটু কষ্ট হইতেছে। মেন সমস্যাটা হচ্ছে আমার এখন খাঁচার সেটআপটাই আমি করতে চাইতেছি আগে, কারণ পাখি আনার আগে তো আমার খাঁচা মেনটেন করতে হবে। তো খাঁচাটা ওই যে ঢাকা থেকে বললাম আনতে হবে, তো আমার টাঙ্গাইল থেকে ঢাকা অনেক দূর, আপনারা তো জানেনই, আর সেখান থেকে আমার 1-2টা খাঁচা পোষাবে না। এই কারণে মূলত আমার একটু দেরি, এক হচ্ছে ভালো পাখি পাইতে অপেক্ষা করতে হয়, দ্বিতীয়ত আমার খাঁচার সেটআপটা আগে করতে হবে, তারপরে পাখির চিন্তা ভাবনা। তবে ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে, খুব দ্রুতই আমি এই সেটআপগুলো কমপ্লিট করব। আর আপনারা চাইলে আমার কাছ থেকে টাইগার মুরগির বাচ্চা নিতে পারেন, জানেন আমি অরিজিনাল টাইগার মুরগি পালি, সেখানে আমার ইনকিউবেটর মেশিন আছে, আমি নিজেই বাচ্চা উৎপাদন করতেছি, বাচ্চা ফুটায় 10 দিনের বাচ্চাটা ব্রুডিং ভ্যাকসিন সব কমপ্লিট করে দিচ্ছি, 10 দিনের বাচ্চাটা সেল করতেছি আমি। তো আমার অলরেডি মেশিনে ডিম বসানো আছে, ইনশাল্লাহ নেক্সট আমি আরেকটা ভিডিও দিব আপনাদের খুব দ্রুতই। তো অনেকগুলো বুকিং হয়ে গেছে, মোটামুটি 170-80টার মতো বাচ্চার বুকিং অলরেডি আমার নিয়ে ফেলছি আমি, আর অল্প কিছু সংখ্যক আছে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন, খুবই রিজনেবল প্রাইস ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলো দেওয়ার চিন্তা ভাবনা করবো আমি। এর আগের ব্যাচেও আমার বাচ্চা ফোটার সাথে সাথেই বুকিং কমপ্লিট হয়ে গেছিল, এবারও আলহামদুলিল্লাহ ডিম থাকা অবস্থায় আমার মানে বাচ্চা বুকিং 170টার মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়া এই পর্যন্ত আসছি, আমি চাই আপনাদের সাপোর্ট, আপনারা আমার পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব ভিডিও লাস্টে, আপনারা সেখানে অবশ্যই সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন, এ ধরনের ভিডিও পাবেন আপনারা। তো আমি এই খরগোশ পাখি যাই কিছু বিক্রি করি না কেন খুবই কম দামে বিক্রি করি, কারণ যেহেতু আমার ঘরের বাচ্চা আমি চাই একটু রিজনেবল প্রাইসে একজনের হাতে তুলে দেওয়ার জন্য। আর আমার এই টাইগার মুরগির বাচ্চাটাও সেম তাই, আমার নিজের উৎপাদন করা, আমি কারো কাছ থেকে কিনে এনে যেহেতু সেল করতেছি না, এই জন্য আমি অন্যের চাইতে চেষ্টা করি 2-4 টাকা কমে একজনকে দেওয়ার জন্য, যেন একজন খামারি আমার কাছ থেকে নিয়ে সে ভালো দামে পায়। সে প্রথমেই যদি কিনে যদি লাভ করতে পারে তাহলে আশা করি সে পারলে বা ভবিষ্যতে এটা থেকে তার লাভ হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন, কারো যদি প্রয়োজন হয় আমার মেসেঞ্জারে নক দিতে পারেন, আমার পেজে নাম্বার দেওয়া আছে, ইউটিউব চ্যানেল আছে, আপনারা যেখানে খুশি নক দিতে পারেন, আলহামদুলিল্লাহ সমস্যা নাই। আমি চেষ্টা করব খুব কম দামের মধ্যে আপনাদের বাচ্চাগুলো হাতে হাতে পৌঁছায় দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আসলে অনেক বড় করে ফেলছি, আর বড় করব না, ধৈর্য করে সবাই ভিডিওটা দেখবেন, আশা করি উপকার হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর আরেকটা জিনিস আপনাদের দেখানো হয় নাই, আমার ঘরে কিন্তু আমি গাছের সেটআপ দিছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত এর নাম হচ্ছে ক্যালাডিয়াম, এটাকে ক্যালাডিয়াম বলা হয়, অনেকে কচু নামেই চেনে, যেহেতু কচুর পাতার মতো দেখতে, যার একটা পাতা বের হচ্ছে এখানে ক্যালাডিয়াম গাছ, এটা হচ্ছে লালটা, আর এপাশে আছে এটা হচ্ছে সবুজটা,
সবুজ ক্যালাডিয়াম, অনেকে কচু নামেও চেনে এটা, ক্যালাডিয়াম গাছ। এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা পাতাবাহার। এটা খুব সুন্দর একটা গাছ। এটা কিন্তু প্লাস্টিক মনে করতে পারেন অনেকে, এটা কিন্তু প্লাস্টিক না, এটা কিন্তু অলরেডি জেনুইন গাছ। এটা কিন্তু কোনো প্লাস্টিক না। এখানে যে মাটি যেন দেখা না যায়, এই কারণে আমি পাথর দিয়ে রাখছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে, এই কারণে পাথর দিয়ে রাখছি। এটাকে স্প্রে করতে হয়, পানি দিতে হয়, এটা অরিজিনাল জীবিত গাছ। এটা কোনো প্লাস্টিক গাছ না। এই গাছগুলা মূলত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এক হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করে আমার এই পাখির ঘরে, আর দ্বিতীয়ত হচ্ছে ওরা প্রচুর পরিমাণে অক্সিজেনটা প্রোভাইড করে, যেটা আমার পাখির জন্য খুব উপকারী। শীত, বর্ষা, গরম 12 মাসে অক্সিজেনের তো সবার প্রয়োজন। আমরা যেহেতু জীব, বেঁচে থাকতে হলে অক্সিজেন লাগবেই। তো আমি আস্তে আস্তে চেষ্টা করবো আরো 2-4টা সুন্দর সুন্দর গাছ আনার জন্য, পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব আমি। তা আপাতত 3টা গাছ দিছি আমি, যাতে অক্সিজেনের সমস্যা না হয়। যেহেতু রাতের বেলা চতুর্দিকে ঘরটা বন্ধ থাকে, ভেতরে পাখিগুলা থাকে, খরগোশগুলা থাকে, অক্সিজেনের ঘাটতি হইতেই পারে। তো এই গাছগুলা এক হচ্ছে আমার সৌন্দর্য বৃদ্ধি করতেছে, দ্বিতীয়ত হচ্ছে আমার ওদের অক্সিজেন প্রোভাইড করতেছে। তো দুই দিকেই আমি ফল পাচ্ছি। তো ইনশাল্লাহ আমি আরো কিছু সুন্দর সুন্দর গাছ আনবো, ছোট ছোট গাছ আনবো, আপনাদের জানাবো আমি। তো আজকে ভিডিওটা খুব বেশি বড় করবো না, অনেক বেশি বকবক করে ফেলছি আপনাদের মাঝে। আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমাকে লাইক কমেন্ট শেয়ার দেন না, আপনাদের অনুরোধ করব আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে এই পর্যন্ত আসা। আর আমি যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ আমি আশা করব সারা জীবন এইভাবেই খামার সেক্টরে থাকার জন্য। আমার গরুর খামার আছে, আমি ফ্যাটেনিং করি, ষাঁড় গরু মোটা তাজা করি। এই যে কোরবানি ঈদ উপলক্ষে আমি ফ্যাটেনিংও করতেছি। কথার কথা আমি গরু সেল করি। যদি কারো গরুরও প্রয়োজন হয়ে থাকে, যে ভালো মানের ষাঁড় গরু চান আপনারা, যেমন এবার আমার শাহিওয়াল গরু আছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি ভিডিও দিব আপনাদের। 3টা গরু ছিল, অলরেডি 2টা সেল হয়ে গেছে, এখন একটা আছে ঈদের জন্য রাখছি, এটা কোরবানিতে সেল করার জন্য, আর 2টা আগে সেল হয়ে গেছে। তো সেটারও ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। কারো যদি গরুর প্রয়োজন হয় নক করতে পারেন, আমি খুব রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।